ষোলো জুলাই 2022। ঘড়িতে সময় দুপুর 3টা। ময়মনসিংহের ত্রিশালায় এই মহাসড়কটি পার হয়ে বাড়ি ফেরার কথা ছিল 3 জন মানুষের। তবে কয়েক সেকেন্ডের ব্যবধানে সেখানে মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ায় 4 জন। কিন্তু সেই 4 জনের 3 জনই তখন নিথর দেহ। মায়ের পেট ফেটে বেরিয়ে আসে এক ফুটফুটে শিশু, নাম ফাতিমা। তার জীবনের প্রথম শ্বাসটি ছিল ধুলো আর রক্তের গন্ধে মাখা। ফাতেমার এই করুণ জন্ম কি স্রেফ একটি দুর্ঘটনা, নাকি এটি রাষ্ট্রীয় ব্যর্থতার ফল? ত্রিশালের রায়মণি গ্রাম। এই জনপদের চা দোকানি মুস্তাফিজের বাড়িটি যেন মন খারাপের আস্তানা। এখানে শোক কোনো আগন্তুক নয়, বরং শোক এখানে উত্তরাধিকার। সব আল্লাহর ইচ্ছা, এগুলো সব আল্লাহ মারে দিছে। কারণ তার পরিবারকে একবার নয় 6 বার হত্যা করা হয়েছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কেড়ে নিয়েছে মুস্তাফিজের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমার জীবন জল নামছে একমাত্র আমার সড়কে, সব কিছু আর কি। প্রত্যেকটা লোক সড়ক মারা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া, সব অ্যাক্সিডেন্ট। আমার বাপ মারছে 1965 সনে, তখন আমার 6 বছর। তখন আমি এতিম পালা শুরু করছি। আজ পর্যন্ত এতিম পালাচ্ছি, সব এতিম। এই ঘরে এতিম, ওই ঘরে এতিম, আমার সব এতিম। মুস্তাফিজের পরিবারে প্রথম আঘাত আসে 1995 সালে। এই সড়কের বেপরোয়া গতির বাস চাপায় নিহত হন তার আপন ছোট ভাই ফজলুল হক। দ্বিতীয় আঘাতটি আসে ঠিক তার 9 বছর পর। ভাই হারানোর শোক সামনে উঠতে না উঠতেই একই সড়কে ট্রাক চাপায় নিহত হন তার ছোট ছেলে শামসুল হক। ভাই আর নিজ সন্তানকে হারিয়ে মুস্তাফিজ যখন নিঃস্ব, বিধ্বস্ত, ঠিক তখনই তার জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর অধ্যায়। 2022-এর জুলাইয়ে রাস্তা পার হওয়ার সময় একই সড়কে ট্রাক চাপায় নিহত হন তার বড় ছেলে জাহাঙ্গীর, অন্তঃসত্ত্বা পুত্রবধূ রত্না এবং 6 বছরের নাতনি সানজিদা। সেই দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে অন্তঃসত্ত্বা রত্নার পেট পেটে বেরিয়ে আসে এক ফুটফুটে নবজাতক। তবে শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। পরবর্তীতে শিশুটির ঠাঁই হয় ঢাকার একটি শিশু নিবাসে। নাম দেয়া হয় ফাতিমা। আমি যখন এনে শুনছি যে জাহাঙ্গীর মারা গেছে, তখন বিশ্বাস করা পাইছি না যে আমার ছেলে মারা গেছে। তখন আমি গিয়েছি, গিয়ে দেখছি লাশগুলি প্যাকেট করে আসছে। পরে আমার একজন করতেছে আপনার নাতি আছে মেডিকেল। ওই বাচ্চা খুব আদর করতো, মানে আমি আদর করতাম লাঙ্গর। তাই আমি হেনে গেছি দূর ফেরিয়া, নাতির বুগলো গেছি, নাতি এরম দুলা বড়া শুনল। তখন এই মুখটা মুছে শোয়া দিছি। তখন ডাক্তার বলতেছে যে আপনার নাতি নাই, নাতি মারা গেছে। এখন নাতি আছে, লয়ে যায়। এখানেই শেষ নয়।
2004, 2006 এবং 2023 সালে একই সড়কে বাস চাপায় প্রাণ হারান মুস্তাফিজের 3 আপন মামা। সেই থেকে মুস্তাফিজ আর তার এই বাড়িটি যেন এক নীরব শোকের জীবন্ত প্রতিচ্ছবি। মুস্তাফিজের এই গল্প শুধু একজন ব্যক্তি বা পরিবারের গল্প নয়, এটা পুরো বাংলাদেশের সামগ্রিক চিত্র। এদেশের পিচ ঢালা সড়কগুলো এক একটি মরণ ফাঁদ। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন অসংখ্য মানুষ। এসব দুর্ঘটনায় গত 6 বছরে প্রাণ হারিয়েছেন 39,605 জন মানুষ, আর চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন প্রায় 68,000 মানুষ। সড়কে মৃত্যুর এই মিছিল দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি সড়কের এই প্রাণহানি অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। গত রোজার ঈদের আগে ও পরের 10 দিনে সড়কে ঝরেছে 274টি প্রাণ, আর পুরো মার্চ মাসে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 576 জনে। কোরবানির ঈদ ঘিরেও সে একই চিত্র। প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা, আর এতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। যা সচেতন মহলে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। যুদ্ধকালীন যে পরিস্থিতি, এইটা এখানে ফ্যাটালিটি রেট সেই রকমই, ক্যাজুয়ালিটি ওই রকমই হয়। 54-55 বছরের একটি বাংলাদেশে আমরা টেকসই পরিবহন কৌশল তৈরি করতে পারি নাই। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক মোহাম্মদ হাদিউজ্জামান প্রায় 1.5 দশক ধরে বাংলাদেশের সড়ক দুর্ঘটনার চুলচেরা বিশ্লেষণ করছেন। গবেষণার টেবিলে লাশের পাহাড় দেখতে দেখতে তিনিও এখন ক্লান্ত। আমাদের এই দেশে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে এখানে আসলে আপনি নিরাপদে যে মারা যাবেন সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না। শত শত ঝুঁকি, সড়কে আপনি নেমেছেন, আপনি নিরাপদে বাসায় ফিরতে পারবেন কিনা সেই গ্যারান্টি আসলে আমি দিতে পারছি না। বিশেষজ্ঞের এই আশঙ্কা আর রাজপথের নির্মম বাস্তবতা হাজারো প্রশ্নের জন্ম দেয়। খালি চোখে কেন? সেই উত্তরের খোঁজে আমরা সরাসরি নামি সড়কে। ঢাকার 300 ফিট সড়ক। বেপরোয়া গতি যেসব সড়কে প্রতিনিয়ত মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, তার মধ্যে এই সড়কটি অন্যতম। আজ রাতে আমাদের গন্তব্য সেই 300 ফিট সড়ক। মূলত সন্ধ্যার পর থেকে এখানে প্রচুর মানুষজন জড়ো হয় এবং উচ্চগতির গাড়ি সেখানে চলাচল করে। আমরা সেই সড়কটিতে যাব, সেখানে সরাসরি দেখার চেষ্টা করব আসলে সড়কটিতে কতটা বিশৃঙ্খলা চলে। এখন রাত 2টা। পুরো শহর যখন ঘুমিয়ে, তখনও জেগে আছে 300 ফিটের এই ঝলমলে সড়ক। মোটরসাইকেল চালকের ভিড়ে চারদিকে উত্তেজনার স্পন্দন। কোথাও গল্প আর আড্ডা, আর কোথাও চলছে গতির মরণ খেলার প্রস্তুতি। আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, আমরা সাংবাদিক। এখানে আচ্ছা, মানে স্পিডিং হয় কখন
স্পিডিং ভোরবেলা থেকে শুরু হয় 6টা পর্যন্ত, তখন খালি রোড থাকে। তারা এই জায়গায় আসে রেস করার জন্য। 10-15টা আপনারা এমনি রেস করেন না? না ভাই, আমরা ভাই বদ্ধ ছিলাম, আমরা এলাকার ছেলে পেলে। আমরা যখন কথা বলছি ঠিক তখন সড়কের অন্য পাশে মোটরসাইকেল রেসিংয়ের প্রস্তুতি নিচ্ছেন কয়েকজন তরুণ। কিছুক্ষণ পর শুরু হয় তীব্র গতির খেলা। স্পিডিংটা বা রেসিংটা কিসের মধ্যে বেশি, মোটরসাইকেল শুধু নাকি? ভাই এটা ওই মোটরসাইকেল, প্রাইভেট দোনোটাই চলে। কিছু মডিফাই করা প্রাইভেট কারও আছে। হলা লাগানো থাকে। মূল প্রাইভেট গাড়ি আছে এম তো ডিব্বাজি খাইয়া ওই সাথে জায়গা লাগে তাই? রাস্তা পার হইছে। সরজমিনে ঘুরে দেখা যায় সড়কের বিভিন্ন অংশে গতিসীমা নির্দেশক সাইনবোর্ড। তবে সেই নির্দেশনা মানার প্রবণতা খুব একটা চোখে পড়ে না। কিছুক্ষণ আগেই এই গাড়িটি অতিরিক্ত গতিতে ছুটতে দেখা গিয়েছিল, যদিও এই তরুণ চালক গতির বিষয়টি অস্বীকার করলেন। ওভার স্পিড করছেন না তো নাকি? না আপনার দেখছেন আমরা সুন্দরতে আমি গিয়েছি এত রাতে কোথায় যাচ্ছেন এখন? ঘুরলাম ঢাকা শহরে যখন পুরো জ্যাম পাবে। পুলিশ কর্মকর্তা জানান অতিরিক্ত গতির কারণে এই সড়কে প্রায় দুর্ঘটনা ঘটে। গত 9 মাসে তিনি এমন 32টি ঘটনায় 32 জন তরুণের মৃত্যু দেখেছেন। ব্রিজের সাথে সড়কের যে সংযোগস্থলটা, তবে এই বিশেষজ্ঞের মতে সমস্যা শুধু গতির মধ্যে সীমাবদ্ধ নয়। নকশাগত ত্রুটি, অনিয়ন্ত্রিত যান চলাচল ও দুর্বল তদারকি যে কোনো সড়ককে ঝুঁকিপূর্ণ করে তুলছে। পলিসিগত দুর্বলতা আমি বলবো। যারা রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে আছেন তাদের ভাবা উচিত ছিল এই যে সড়কে পঙ্গপালের মতন অটোরিকশাগুলি নামছে, তাদের লাইসেন্সটা কে দেবে? তাদের লাইসেন্স ছাড়া বাণিজ্যিকভাবে যে তারা নেমে যাচ্ছে, তাদের নিবন্ধন নাই, রুট পারমিট নাই। 300 ফিট সড়কের গতির উন্মাদনা পেরিয়ে আমরা এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে, যেখানে গতি নয় বিশৃঙ্খলায় সবচেয়ে বড় ঝুঁকি। এই মহাসড়কটি রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গের অন্যতম প্রধান সংযোগ পথ। হাজার হাজার পোশাক কারখানার শ্রমিক আর সাধারণ পথচারীর চলাচলে 24 ঘন্টায় সড়কটি ব্যস্ত থাকে। এই মহাসড়কটি এখন আর স্রেফ কোনো মহাসড়ক নয়, এটি একটি বিশৃঙ্খলার বাজার। বাসের সাথে পাল্লা দিয়ে চলছে রিক্সা, অটোরিকশা, ভ্যান সহ ধীরগতি সব রকম যানবাহন। রাস্তা পারাপারের জন্য নেই নির্দিষ্ট লেন, আর এইসব কারণে প্রতিনিয়তই সড়কটিতে ঘটছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণহীন এই যানবাহনের মিশ্র প্রবাহ এই সড়ককে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আর তাই পথচারীদের কাছে এই রাস্তা পার হওয়া যেন জীবনের অনিশ্চিত লড়াই। মানে আমি রাস্তা পারাপার হইতে যাই, যে অটো আছে না, অটো গাড়ি যেগুলো এগুলো আসে ধাক্কা মারছে। তারপরে পিছনে মাথা ফাইটা গেছিল, আমি মেডিকেলে ছিলাম 2 দিন। চতুর্দিকে রাস্তা গাড়ি গেছে, তখন দিশাহারা হয়ে থাকে। দিশাহারা হওয়ার কারণেই পরে অ্যাক্সিডেন্টটা হয়। আমার অনেক শ্রমিক প্রাণ হারিয়েছে, প্রতিদিন প্রায় সপ্তাহে সপ্তাহে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে উল্টো পথে গাড়ি চালানো অনেকটা নিয়মে পরিণত হয়েছে। জিজ্ঞাসা করতেই এসব চালকদের জীবন ও জীবিকার তাগিদ। ভাই কোম্পানি ডেলিভারি দেই জামুয়ার ভিতরে। ভাই আপনি উল্টো আসলেন যে রাস্তায় উল্টো আসছি, সামনে 2 জন মহিলা লয়ে গেছিলাম তো তার কাছে, তাই ট্রেনটা উল্টায় আয়া পড়ছি। গবেষণা বলছে গত 6 বছরে সড়কে 17.71% প্রাণহানির কারণ ধীরগতির যানবাহন।
আর সেই প্রাণহানির তালিকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সবার উপরে। পুরো সড়ক ব্যবস্থাপনা আমার কাছে মাঝে মাঝে মনে হয় ভেঙে পড়েছে। আপনার যে পরিমাণে বৈধ যানবাহন ঢাকা শহরে আছে তার চেয়ে অবৈধ যানবাহন বেশি, যে পরিমাণে বৈধ চালক আছে তার চেয়ে অবৈধ চালক বেশি, এবং সড়ক ব্যবস্থাপনা এতটাই কেওয়াস আমি দেখি যে এখানে আসলে আইন ভিত্তিক পরিবহন ব্যবস্থাপনা যে একটা শহরে থাকার কথা সেটা এখানে নাই। ফার্মগেট ঢাকার অন্যতম ব্যস্ত এলাকা। এখানে শহরবাসীর যাতায়াতের অন্যতম সহজলভ্য মাধ্যম লেগুনা। তবে এই লেগুনার স্টিয়ারিংয়ে বসে আছে একদল কিশোর, যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি নেই গাড়ি চালানোর প্রয়োজনীয় দক্ষতাও। তাদেরই একজন এই কিশোর জীবিকার তাগিদে 17 বছর বয়স থেকেই লেগুনা চালাচ্ছেন। ভাই আমরা গরিব ভাই, আমার বয়সী যারা আছে দেখো কয়েকজনের লাইসেন্স আছে, কয়েকজনের লাইসেন্স নাই, পুরোপুরিভাবে ওরা গাড়ি চালাতে পারে না। বাংলাদেশ সড়ক পরিবহন আইন অনুযায়ী পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম বয়স দরকার 21 বছর। বয়স কম থাকায় অবৈধ পন্থায় লাইসেন্স সংগ্রহ করেন এই কিশোর। যখন আমার বয়স 17 চলে তখন আমি চান্স পাইছি এই রোডে। আমার মনে করেন যে আমার বয়স ভোটার আইডি কার্ডে চলে 23 বছর না কয় বছর, মানে ভোটার আইডি কার্ডে 23 বছর চলে, কিন্তু অরিজিনালি বয়স হলো 20 বছর। ড্রাইভিং লাইসেন্স করার জন্য আমি বয়স বাড়াইছি। কয় বছর বাড়াইছি? 3 বছর, 3.5 বছর হলো আমি বাড়াইছি। অপ্রাপ্ত বয়স, অদক্ষতা আর প্রশ্নবিদ্ধ কাগজপত্র, এই এক কিশোর চালকের গল্পই যেন সড়কের নানা অনিয়মের এক বাস্তব প্রতিচ্ছবি। প্রতিদিন অনিয়মের এই বেড়াজালে শিকার হচ্ছেন হাজার হাজার মানুষ। কেউ হারাচ্ছেন জীবন, কেউ হারাচ্ছেন স্বাভাবিক চলাফেরার ক্ষমতা। ঢাকার পঙ্গু হাসপাতালই যেন তার নীরব সাক্ষী। একটু পেছনে ফেরা যাক। এবার রাস্তায় কথা বল, লাইসেন্স নিয়ে ঘুরে বেড়ায়, কার হাতে কিলের রোল ব্রেক না। 2018 সালের 29 জুলাই এই শহরে বাসতে গেলে ঢাকার রমিজউদ্দিন কলেজের সামনে দুই বাসের সংঘর্ষে নিহত হন দুই শিক্ষার্থী। কিন্তু ড্রাইভারের চোখে ঘুম। এরপরই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাস্তায় নামেন হাজার হাজার শিক্ষার্থী। একটা ভুলে শেষ জীবন। নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে গড়ে ওঠে তীব্র আন্দোলন। তোর হাসপাতালের বেডে পড়ে থাকে অচেনা। আজকে যেই দাবি নিয়ে বাচ্চারা রাস্তায় এসেছে সেই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আমাদের একটাই দাবি, সবাই নিরাপদ সড়ক চাই। চালকের লাইসেন্স যাচাই, যানবাহনের ফিটনেস পরীক্ষা আর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলার প্রতিশ্রুতি, সব মিলে তৈরি হয় পরিবর্তনের এক আশার আলো। চাপের মুখে প্রণয়ন হয় নতুন সড়ক আইন। এরপর 7 বছর পেরিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা কথা বলি বিআরটিএ ও সড়ক প্রশাসনের দায়িত্বশীলদের সঙ্গে। বিধিও আছে, দণ্ডও আছে, কিন্তু দণ্ড দেওয়া হয় নাই। সব কিছু একটা বিশৃঙ্খল অবস্থা এবং এটা বিআরটি দেখার কথা। সেই ক্ষেত্রে এই যে হাজার হাজার মৃত্যু, এটা তাই কি বিআরটির উপর বর্তায় কিনা এবং আপনারা এই দায়টা কতটুকু নেবেন? বিআরটি যেহেতু মানে সরকারের নির্ধারিত প্রতিষ্ঠান এবং সড়কের শৃঙ্খলা দেখার জন্য অন্যতম মানে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান, সেই হিসেবে অবশ্যই আমাদের দায়িত্ব আছে এবং আমরা এখন চেষ্টা করতেছি এইটার আমূল পরিবর্তন করার জন্য। গল্পের শেষে আমরা আবারও ফিরছি ত্রিশালের সেই মুস্তাফিজের কাছে। 3 দশকের বুক ভরা হাহাকার নিয়ে তিনি আজ এসেছেন এই যান্ত্রিক শহরে। ইট কাঠ পাথরের এই নগরে মুস্তাফিজের কোনো চাওয়া পাওয়া নেই। তিনি শুধু এসেছেন সেই রক্তের বন্ধনকে ছুঁয়ে দেখতে।
যার জন্ম হয়েছিল মৃত্যুর মিছিলে। দাদার কাছ থেকে পাওয়া গোলাপ আর নতুন জামায় ফাতিমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আর সেই উজ্জ্বলতার মাঝেই ৩০ বছরের শূন্য মুস্তাফিজ খুঁজে ফেরেন তার হারানো স্বজনদের। ফাতেমা এই সুশনিবাসের ৪ দেয়ালের ভেতর বেড়ে উঠছে। এদেশের সড়ক হয়তো একদিন আরও নিরাপদ হবে, ফাইলবন্দি আইন হয়তো একদিন আলোর মুখ দেখবে, কিন্তু সড়কে জন্ম নেওয়া এই শিশুটির ভাঙা ভবিষ্যতের দায়ভার কে নেবে?